আনকোয়ালিফাইড জ্ঞানের আর একটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকের আমার গেস্ট রয়েছে সৌমেন পণ্ডিত, আমার ছোটবেলার বন্ধু। সৌমেন পণ্ডিত, স্বাগতম। থ্যাংক ইউ। কেমন আছো? বেশ ভালো। সৌমেন পণ্ডিতের ব্যাপারে আমি বলে রাখি, অ্যাকচুয়ালি আমাদের স্কুলিং একটা সেম জায়গা থেকে। আমরা রামকৃষ্ণ মিশনে পড়েছি ক্লাস 5 থেকে। অ্যাকচুয়ালি আমি ক্লাস 1 থেকে রামকৃষ্ণ মিশনে পড়েছি, তারপর ক্লাস 5-এ গিয়ে নয়, ক্লাস 7-এ আমার মনে হয় 6 or 7-এ পণ্ডিতের সাথে আলাপ হয়। ওটা মনে আছে কোন দিন আলাপ হয়েছিল? সেটা মনে নেই, তবে সম্ভবত 6 বা 7-এ, কারণ আমাদের 3টে সেকশন ছিল, আমরা একই সেকশনে ঘটনাক্রমে পড়েছিলাম। 7-এ একসাথে পড়েছিলাম। কারেক্ট, 6 তাহলে আলাপ, 7-এ একসাথে। 7-এই পড়েছিলাম। আজকের কি নিয়ে পডকাস্ট হবে বা কি নিয়ে কথা বলবো সেরকম কিছুই সিদ্ধান্ত হয়নি। জাস্ট দুটো বন্ধু কথা বলছে, সেরকম সেই দিকেই এগোবো। আর যখনই বন্ধু নিয়ে কথা বলছি, তাহলে বন্ধুত্ব নিয়েই শুরু করা যাক। তোমাদের পণ্ডিত, তোর স্কুল যখন প্রথম স্কুল কি ছিল? প্রথম স্কুল চলন্তিকা স্কুল, ফতেপুর। চলন্তিকায় কে বন্ধু ছিল? চলন্তিকায় আমার বন্ধু ছিল দুজন, একটা হচ্ছে কৌশিক আর দ্বিতীয় ছিল মুস্তাক। মুস্তাককে তো আমি চিনি। কৌশিকের খবর কি? কৌশিকের খবর লাস্ট টাইম অনেক বছর আগে পেয়েছি, অ্যান্ড মেবি এখন কোনো জায়গায় জব করছে। এখন কানেকশন নেই। কৌশিক মিশনে ভর্তি হয়নি কেন? সরি, কৌশিক মিশনে ভর্তি হয়নি কেন? মিশনে ভর্তি হয়েছিল তো। ও আচ্ছা, কৌশিক আর মুস্তাক ওই সেমই কৌশিক মুস্তাক। এরা ছাড়া বন্ধু ছিল না? না, এরা ছাড়া আর দুজন, আর কেউ মিশনে ভর্তি হয়নি। না, এমনি ওদের দুজনের সাথেই বন্ধুত্ব ছিল, এবং ওরা দুজনেই আবার ক্লাস 5 থেকে বন্ধুত্ব হয়। একসাথেই আমরা পড়েছি। ক্লাস 5 এর প্রথম দিন বড় স্কুল রামকৃষ্ণ মিশন, কিরকম অভিজ্ঞতা ছিল? আমি খুব কেঁদেছিলাম, কারণ আমি পড়তেই চাইছিলাম না। কেন? আমার দাদা পড়তো সেনাতে, সেই জন্য আমি পড়তে যেতে চাইছিলাম না। সামহাউ ম্যানেজড এন্ড এগিয়ে গেছি। মানে রামকৃষ্ণ মিশন না মানে পড়তে না চাওয়ার কারণটা কি? যেমন আমি বলছি, আমার দাদা রামকৃষ্ণ মিশনে পড়েছে, আমার দিদি রামকৃষ্ণ মিশনে পড়েছে, আমার দাদার বাবা রামকৃষ্ণ মিশনের টিচার ছিল। তো আমার বাড়িতে এটা প্রেশার ছিল, যদি আমি অ্যাডমিশন টেস্টে না ক্র্যাক করতে পারি। তখন তো অ্যাডমিশন টেস্ট ছিল, এখন তো সেসব কিছু নেই। তো না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমার দাদা শ্রীনাথে পড়তো, এন্ড ওটা সব থেকে কাছের স্কুল ছিল, এন্ড মিশনে পড়তে গেলে আবার বাস ট্রাভেল করে যেতে হবে। স্কুল বাস ছিল তো, বাট তখন একটা ব্যাপার ছিল যে সামনেই কোনো স্কুল বাসের ব্যাপার ছিল না, সাইকেল বা বাইকে করে চলে যাওয়া যায়। তো সেই জন্য আমার তখন মনে হলো যে আমি স্কুল বাসে যেতাম। আমি 5-এও স্কুল বাসে নিয়েছি, কিন্তু ভর্তি হওয়ার আগে পর্যন্ত এই ফিয়ারটা ছিল যে একটু অনেকটা দূরে স্কুল হয়ে যাচ্ছে। তো এটাই ফিয়ার, আদারওয়াইজ কোনো। স্কুল বাসে করেই কি মিশনে আসতিস? হ্যাঁ, স্কুল বাসে আসতাম। আমাকে দেখেছিলি ক্লাস 5 এ স্কুল বাসে? আমি জানি না, তবে মানুষদা আমার জন্য, আমি সিটটা ছাড়লে মানুষদা বসতো। মানুষদাটাকে? মানুষ দৌলতপুরে বাড়ি। মনীষদা মনে পড়ে যে মনীষদা, আমি সিট ছাড়লে ওই আমার সিটে বসতো। তো তারপরে 6-এ আমি স্কুল বাস ছেড়ে দিই, তারপরে রেগুলার যাতায়াত করা হয়। 6 অবধি তো আমাদের স্কুল বাস ছিল। না, আর পরেও ছিল। না, পরে শুধু মেয়েদের জন্য ছিল। সারদা মন্দির বলে আমাদের মিশনের একটা ডিভিশন রয়েছে, যেখানে শুধু মহিলারা পড়তো, গার্লস স্টুডেন্টরা পড়তো। আর আমাদেরটা শুধু ছিল বয়েজ স্কুল। এবং চলন্তিকা কি কোয়েট ছিল? চলন্তিকা কোয়েট ছিল। হ্যাঁ, আমিও ক্লাস 4 অবধি কোয়েট পড়েছি। তারপরে ক্লাস 5 থেকে 12 অবধি আমরা একই সাথে পড়েছি, এবং পুরোটাই বয়েজ স্কুল ছিল। তো মানে সেটাই আর কি, কোয়েট থেকে বয়েজ স্কুলে কোনো ডিফারেন্ট হয়? ওই বয়সে সেইটা কিছু ম্যাটার করে না, কিন্তু যদি ক্লাস 7-8 থেকে নর্মালি পড়লো, কোয়েটে পড়লো, তারপরে যদি কেউ গিয়ে শুধু বয়সে পড়ে, সেটা একটা বিশাল ম্যাটার করে। ওই বয়সে সবাই ইজ এ ফ্রেন্ড, ওই বয়সে চাইল্ডিশ ব্যাপারটা থেকে যায়। তো ম্যাটার করে না, মানে স্পষ্ট ভাষায় ম্যাটার করে না। বায়োলজিতে রয়েছে যে দ্য টিন এজ হ্যাভ দ্য মোস্ট হরমোনাল ইমব্যালেন্সেস অ্যান্ড হরমোনাল গ্রোথস, রাইট? তো ওই সময় কি মনে হতো কি গার্লস স্কুল বা গার্লস মানে কোয়েড স্কুলে পড়তে ইচ্ছা করতো, বা এরকম কিছু কি হতো? আমার মনে হয় না সেরকম কিছু ছিল, কারণ আমরা এজ এ পারিবারিকভাবে বড় হয়েছি, তো সেখানে ভাই বোন দাদা দিদি সবাই ছিল। তো সেক্ষেত্রে আলাদা করে ওই যে ইন্টেন্স নেসেসিটি যে একটা কোয়েট স্কুলে থাকতেই হবে, একটা বান্ধবী থাকতেই হবে, এই ব্যাপারটা কখনো তৈরি হয়। এটা তৈরি হয়, এটা টিনেজ এখন তৈরি হয়, ওইটা আমাদের সময় মনে হয় না ছিল।
না, আমার মনে আছে যে আমাদের কিছু বন্ধুত্বের মধ্যে ওই ব্যাপারটা ছিল এবং ওই ব্যাপারটা আরো স্পষ্টভাবে হয়েছিল যখন আমরা টিউশনি হ্যাঁ, পড়তাম। সেটা তো হয়েছে। কিন্তু টিউশনি তো 7-8 এর পরেই টিউশনিটা মেইনলি স্টার্ট হয়েছে। তার আগে তো আমরা সবাই হোম টিউশন আমি তো অর আমার সিঙ্গেল আমার হোম টিউশনেই ছিলাম। টিউশনই ছিল 10 আমারও হোম অব্দি। টিউশনই ছিল। বাস একটা 11 থেকে টিচারই বাইরে ছিল। যাই। ব্যাস দ্যাটস ইট। গুড। অনেক পুরনো স্মৃতি মনে পড়ল। পুরোনো স্মৃতির জন্যই তো পডকাস্ট। এমনি নরমালি যে আমরা কথাগুলো বলি সেখানে তো আমরা সাধারণত ছেলেরা যখন একটা ছেলে বন্ধুর সাথে দেখা করে এইসব নিয়ে আলোচনা হয় না। এটা হয় না। পুরনো কথা সবচেয়ে কখনো পুরনো আসে না। স্মৃতি কোনটা মনে পড়ে ছোটবেলার? সবথেকে পুরনো স্মৃতি মনে পড়ে যে আমি খুব বদমাশ ছিলাম স্কুলে। সো স্কুল টাইমে চ আ লোকের মিশনে তো বদমাশ ছিলিস না সেটা আমি দেখেছি। হ্যাঁ, স্কুল টাইমে চলন্তিকাতে কি করতাম, তো লোকের টিফিন খেয়ে তার টিফিন বক্সে ব্যাঙ ঢুকিয়ে রেখে দিতাম। ঠিক আছে? সো টিফিন বক্স খুললেই ব্যাঙ বেরিয়ে যাচ্ছে। সো ব্যাঙ ধ ধ ধ ধরতে পারতিস? আমি সব ধরতে পারি। ব্যাঙ, সাপ সাপ? এভরিথিং। গ্রামের ছেলেরা সব পারে। ব্যাঙ, সাপ দেখে আমার সাপ ভয় লাগে। না কোন ব্যাঙ জীবজন্তু আছে যেটা দেখে ভয় লাগে? আমার তো সেরকম কিছু মনে হয় না। টিকটিকি, আরশোলা। না, টিকটিকি দেখতে তো আমার ভালোই লাগে। গায়ে পড়লে বোঝা যায়। গায়ে পড়লেও আমার কোনো আপত্তি নেই। না সেরকম কিছু নাই। সো ওরকম কিছু ছিল না। স্কুল টাইমে ঐরকমই ছিলাম। পরের দিকে ধীরে, ধীরে এগিয়ে গেছি। আমার যেরকম ছোটবেলার আমি যখন ক্লাস 1-4 এ আমার একটা বন্ধু ছিল প্রিয়ম বলে। প্রিয়ম পুরকাইত। আর প্রতীক ছিল। তো অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি আমি মিশতাম প্রিয়মের সাথে। তো আমি খুবই দুঃখ পেয়েছিলাম ক্লাস 5 এ যখন প্রিয়ম আমার সাথে মিশনে চান্স হ্যাঁ, পায় না। এইটা একটা আমার ইনসিডেন্ট মনে পড়ে যেটা তোর সাথে আমার হয়েছিল। হুম, হুম। যখন আমরা ক্লাস 9-10 এ আলাদা হয়ে যাই। মানে আমি সেটা সেকশন সেটা A তো তে মনেই আছে, সেটা তো সেকশন মনেই A আছে। তে চলে যাই and তুই আমার সেকশন সাথে B তে ছাড়া চলে যাস। হ্যাঁ, সেটা আমার মনে আমার সাথে ছাড়া অন্য কারো সাথে এই ঘটনা না ঘটেছে? কারোর সাথে ঘটেনি। যখন ক্লাস 4 to 5 বা না, না সেটা হয়নি। কারণ তখন 9-10 এ অনেকটা ম্যাচুরিটি চলে আসে। ঠিক আছে? সো ওইটা আমার মনে আছে যে তুই একটা আমাকে সিডি বানিয়ে দিয়েছিলিস। সেখানে ব্রেকআপ হচ্ছে, একটা মাঝে দেয়াল চলে এলো, 2 বন্ধুত্বের মাঝে একটা দেওয়াল নেমে গেল। এটা কারেক্ট, ভেরি কারেক্ট, কারেক্ট। ফ্যাসিনেটিং। বাট সামহাউ সিডিটা আমার কারেক্ট। কাছে নেই। কিন্তু ওই টাইমের জন্য তখন সিডি খুব ইম্পোর্টেন্ট ছিল। এখন তো সিডি কেউ দেখে না। সিডি তো সিডি তো ইয়েই নেই। সিডি প্লেয়ারই সি নেই এখন। হ্যাঁ, ইটস এখন টোটালি ভ্যানিশড। কম্পিউটারেও সিডি ব্যাপারটা নেই। বাট ওইটা আমাকে খুব করে যে ইটস ভেরি সেন্টিমেন্টাল যে একটা একটা দুটো ঘটনা তো সেন্টিমেন্টাল থেকেই যায় হুম, ছোটবেলায়। ভেরি, ভেরি সেন্টিমেন্টাল। তো যখন ক্লাস 12 শেষ হলো, তখন তখনকার ঘটনাটা আমি জানতে চাই। আ মানে এক্সাক্টলি আমি খুব একটা টাচে ছিলাম না আমার যতদূর মনে পড়ছে। ক্লাস 12 এর পরে অনেকটা সবাই পাজলড হয়ে যায়। কারণ তখন এভরি স্ট্রিম প্রচুর টাইপ অফ স্ট্রিম খুলে যায় চোখের সামনে। ঠিক আছে? যে কে পলিটেকনিকে যাচ্ছে, কে জেইই পড়ছে, কেউ প্রিপারেশন নিচ্ছে বা কেউ আর্টস এর দিকে চলে গেল। সো আ তখন বোঝাটা খুব মুশকিল যে ফিউচারটা আমার দিকে কোনটা সবথেকে ভালো হবে। সামহাউ আ আমি প্যারামেডিক্যাল এর দিকে শিফট হয়ে যাই। অ্যান্ড এই প্যারামেডিক ডিসিশনটা নেওয়া কতটা কঠিন ছিল? আমার খুব একটা কঠিন লাগেনি। কারণ আমার গাইড করার জন্য অনেকেই ছিল। অনেকের এই গাইডেন্সটা পায় না। প্যারামেডিক্যাল গাইড কারণ প্যারামেডিক্যাল কোর্সটা তো তখন অতটা পপুলার হয়নি। ১ম এ মনে কিভাবে আসে যে প্যারামেডিক্যাল ব্যাপারটা রয়েছে? কারণ আমি জানতাম না। হোয়াট ইস হ্যাঁ, প্যারামেডিক্যাল? ইয়েস প্যারামেডিক্যাল কেউই জানতো না। ইভেন আমারও অতটা আইডিয়া ছিল না যে প্যারামেডিক্যাল বলে কোনো একটা সেগ্রিগেটেড কোর্স হয় অ্যান্ড সেটা ফ্যাকাল্টি থেকে করানো যায়। আমি কোনো ডক্টরের পরিচিতর মধ্যে থেকেই এই কোর্সটা সম্পর্কে জানি অ্যান্ড তারপরে ক্যাথ ল্যাব নিয়েই আমি এগিয়ে যাই। তারপরে যখন আমি ক্যাথ ল্যাবে জয়েন করলাম বা ক্লাস 12 এর পরে এটা একটা ডিপ্লোমা কোর্স। সো তখন আমি কোনো বন্ধু ছিল না আমার। আই এম টোটালি মানে অ্যালোন। নতুন আমার বন্ধু তৈরি হয়, নতুন আমার বন্ধু স্ট্রিম তৈরি হয়। কিন্তু স্কুল টাইমের বন্ধু কয়েকজন থেকে যায়। অ্যান্ড এই থেকে যাওয়াটা পার্মানেন্ট। আর কে স্কুল বন্ধু রয়েছে? আছে অনেকেরই আছে। স্পেশালি নাম ওইভাবে মেনশন হুম, করাটা খুব হুম। মুশকিল। বাট তো সবার সাথে টাচে আছে। মানে কখনো কোনো বিয়েবাড়িতে, কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে দেখাই হয়। তো আমাদের দর্শকদের জন্য আমি বলব যে এখন প্যারামেডিক্যাল যদি কেউ পড়তে চায় সেটার নিয়ম কি? ঠিক আছে? কিভাবে ঢুকবে এবং সেখানকার ভবিষ্যৎ কি আছে এই মুহূর্তে? এই পার্টটাকে ৩ টে ভাগে ভাগ করে নিই। যে ওকে। কেন প্যারামেডিক্যাল করব? তো প্যারামেডিক্যাল এই কারণেই করব কারণ এখন মেইনস্ট্রিমে জব ভ্যাকেন্সি বা মেইনস্ট্রিমে পড়াশোনা খুব ডিফিকাল্ট। অ্যান্ড নরমালি মেইনস্ট্রিম পড়ে আমি ৫-৬ বছর টাইম ক্লাস দিয়ে 12 এর পর, রাইট? ক্লাস 12 এর পর এভরিথিং ক্লাস 12 এর আগে মনে হয় না কোনো কিছু করা উচিত।
ভার্সিটি তখন থেকেই তৈরি হয়, ডাইভার্সিটি তৈরি হবে। সো তারপরে প্যারামেডিক্যাল করার জন্য বিভিন্ন কোর্স আছে অ্যান্ড ফ্যাকাল্টি থেকে এটা করা যায়। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে করা যায় অ্যান্ড খরচ খুবই কম। কিরকম খরচ হয় আনুমানিক? কাইন্ড অফ 30 to 40,000 এর মধ্যে গভর্নমেন্টের মধ্যে হয়ে যায় অ্যান্ড এবং কত প্রাইভেটে বছরের কোর্স থাকে এটা এটা? 2 বছর অ্যান্ড 6 মাসের ইন্টার্নশিপ। 2 বছর and 6 মাস। হ্যাঁ, আর সো এটা এটা ডিপ্লোমা। ওকে। এবং এটার এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যৎ বা জব কিরকম রয়েছে? নো, প্যারামেডিক্যালে অনেকগুলো পার্ট আছে, মানে আচ্ছা। অনেকগুলো সেগমেন্ট আছে। আমি যেটা বলছি বারবার ক্যাথ ল্যাব, এটা আমার সেগমেন্ট। এরকম 24 টা সেগমেন্ট আছে অ্যান্ড 24 টা সেগমেন্টে 24 রকম টাইপ অফ জব আছে, যে জবের জন্য এপ্লাই করা যেতে পারে। বিভিন্ন টাইমে বিভিন্ন জবের উপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে ভ্যাকান্সিটা তৈরি হয়। লাইক কখনো হয়তো ক্যাথ ল্যাবের চাহিদা ৩ বছর আগে খুব বেশি ছিল, এখন হয়তো নেই। বা এখন পারফিউশনের চাহিদা অনেক বেশি, হতে পারে এখন ক্রিটিক্যালের চাহিদা নেই। বাট কোনো না কোনোভাবে জব চাহিদা মিটে যায়। সো এটার কনক্লুশনে আসার এটাই বক্তব্য যে যদি আমি এটা একটা বাইপাস কোর্স লাইক পলিটেকনিক, ঠিক আছে? যে আমি ইজিলি বা নার্সিং আর প্যারামেডিক্যাল জাস্ট প্যারালাল কোর্স। হ্যাঁ, তো দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে কিন্তু দুটো প্যারালাল কোর্স চলে। তো ইজিলি যদি জব পাওয়া যেতে চায় বা কেউ করতে চায়, তাহলে প্যারামেডিক্যাল ইজ এ বেস্ট অপশন ইন দ্য কারেন্ট সিনারিও। ফিউচারটা বলাটা খুব ডিফিকাল্ট, কারণ মার্কেট স্যাচুরেশন কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। যেটা আমি যখন, তুইও জানতিস না, আমিও জানতাম না প্যারামেডিক্যাল নিয়ে আজ থেকে 10-15 বছর আগে। 2016 16 না সরি 16 2012 12 12 12 আজ 12 থেকে তে 11 বছর 11 আচ্ছা, বছর 12 12 14 বছর আগে। তো কারেক্ট এখন সবাই ঘরে ঘরে সবাই জানে যে প্যারামেডিক্যাল জিনিসটা কি বা নার্সিং জিনিসটা কি। সো তখন এটা এত পপুলারিটি পায়নি। সুতরাং তাদের জন্য করা উচিত যারা চায় যে আমি একটা জবের সিকিউরিটির জন্য বা আমি খুব ফাস্ট একটা জব পেতে চাই উইথ এ লিমিটেড পড়াশোনা করে। আমার খুব হিউজ পরিমাণে পড়াশোনার দরকার নেই, বা পরবর্তীকালে ল্যাটারাল এন্ট্রি দিয়েও অনেক কোর্স আছে যেগুলো বিএমএলটি বলি আমরা, বা আদার্স কোর্স আছে, ফিজিওথেরাপি। আমার একটা বন্ধু আছে যে ফিজিওথেরাপি করে। সো ফিজিওথেরাপি ইজ অলসো পার্ট অফ প্যারামেডিক। পার্ট অফ প্যারামেডিক। সো ওকে। তারা করতে পারে। তো এটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া অ্যান্ড কেন করব। ২ নম্বর হচ্ছে কিভাবে এন্ট্রি নেব। হুম, হুম, হুম। সেটা হচ্ছে যে এইচএস পড়ার পরে আ নিউজে বা ফ্যাকাল্টির সাইট আছে smfwb বলে .in। তো সেখান থেকে ওরা পাবলিকেশন বের করে যে আবার এক্সাম দিতে হয় অ্যান্ড তারপরে এক্সামের পরে যেমন নরমাল প্রসেস সমস্ত এক্সামের যেমন প্রসেস এক্সামে থাকে। কি বিষয় পড়াশোনা করা হবে? এক্সামের মেইনলি ৩ টে থাকে। সেটা হচ্ছে যে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি। বায়োলজি, ফিজিক্স, হ্যাঁ, কেমিস্ট্রি ম্যাথমেটিক্সটা বাদ থাকে এখানে। মানে এখানে পুরো সায়েন্স পুরো বিভাগেই সায়েন্স বিভাগেই থাকে। সায়েন্স ছাড়া প্যারামেডিক্যাল করা পসিবল নয়। মানে কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড না, থেকে আর্টস আসে ব্যাকগ্রাউন্ড থেকে করা পসিবল নয়। এটা অলরেডি ক্রাইটেরিয়ার মধ্যেই থাকে। তো বায়োলজি থাকা মাস্ট। না যারা ক্লাস 10 করে প্যারামেডিক্যাল করতে চায় তারা কিভাবে দেয়? সেটা করা পসিবল নয়। মানে পসিবল এখনো না। পর্যন্ত সেরকম কোনো কোর্স আসেনি। 12 12 করতেই হবে। করতে হবে যেরকম ইটস মাস্ট। 12 ওকে। ইজ মাস্ট। পলিটেকনিক এর সাথে কম্পারেবলি তাই আমি বললাম। না, পলিটেকনিক তো ক্লাস 10 করে করা যায়। এখনো করা যায় কি আমার আইডিয়া নেই। ওকে। এটা হলো ২ নম্বর। এখনকার সত্যি আমার জানা নেই। বাট এখন আমারও জানা নেই। আমার সাথে যারা প প পলিটেকনিক করেছে তারা ক্লাস 10 করে আনতে আচ্ছা, আর পেরেছে। ৩ নম্বর ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই যে এটা প্যারামেডিক্যাল অনেক সময় সবার একটা ভুলভ্রান্ত ধারণা থাকে। ঠিক আছে? অনেকে এটা কম্পাউন্ডারের সাথে রিলেট করে দেয়। অনেকে এটা নার্সিং এর সাথে রিলেট করে দেয়, বা অনেকে এটা সামহাউ মানে এই প্যারামেডিক্যাল সম্পর্কে কেউ অবগত নয় বেশিটা। যে তাদের অ্যাকচুয়ালি কাজটা কি বা তারা করেটা কি? সবসময় আমরা শুনি নার্সিং বা ডক্টর বা কেমিস্ট। কিন্তু প্যারামেডিক্যাল যে একটা এক্সিস্ট করে, and এটা একটা হিউজ পার্ট। কারেক্ট। হিউজ পার্ট। এই পার্টটা না দেখলে কেউ বুঝতেই পারবে না। দেখতে গেলে একটা পেশেন্টের জন্য 50% যদি কেয়ার দরকার পড়ে সেটা নার্সিং দেয়। অ্যান্ড 40% প্যারামেডিক্যালের কাজ, 10% ডক্টরের কাজ। কিন্তু এই আমরা পুরোপুরি একটা ব্যাকড্রপে ব্যাকআপ ড্যান্সারের মতো কাজ করি। ঠিক আছে? যে আমরা কখনো সামনেই আসি না। এটা গেল ২ নম্বর। আর ৩ নম্বর হচ্ছে জব অপরচুনিটি কি আছে? সেটা হচ্ছে যে গভর্নমেন্ট ভ্যাকান্সি বের করে। তারপরে জব অপরচুনিটি আসে। সেটা সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই এই জব ভ্যাকান্সি আছে। সো ইটস এ ওয়েস্ট গুড বেঙ্গল থিং। শুধু না এটা ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়াতে যেমন আমি বিভিন্ন জায়গায় জব করেছি। সেটা তো পরে আসছে। সো হুম।
স্টেট মেডিকেলের জন্য শুধু বলছি, যদি স্টেটে কেউ জব করতে চায় তাহলে এলিজিবল ক্রাইটেরিয়া ম্যাচ করে। সেন্ট্রালের ক্ষেত্রেও সেম, কিছু কিছু ক্রাইটেরিয়া এক্সট্রা অ্যাড হয়ে যায়। যেমন? যেমন কখনো ওরা বিভিন্ন ক্রাইটেরিয়া, যেমন রেলের ক্ষেত্রে ওরা চায় যে 5 বছরের এক্সপেরিয়েন্স উইথ ডিপ্লোমা। আচ্ছা, আবার এইমস বা ওই জাতীয় ক্ষেত্রে ওদের চাই যে বিএসসি উইথ 3 ইয়ার্স ডিপ্লোমা, এই 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স উইথ ডিপ্লোমা। আবার কোনো জায়গায় চাই 8 ইয়ার্স এক্সপেরিয়েন্স উইথ ডিপ্লোমা। ওকে, সো ওকে। দেয়ার ইজ এ সার্টেন ক্রাইটেরিয়া থাকলে তাহলে সেন্ট্রাল জবের জন্য এপ্লাই করা যায়। তো তার মানে সেন্ট্রাল জবের জন্য তুমি বলছো যে কোনো একটা গ্র্যাজুয়েশন করে নেওয়া ইম্পর্টেন্ট। অবশ্যই সেন্ট্রাল গ্র্যাজুয়েশন করে নেওয়া ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্যারামেডিক্যালটা দর্শকদের জন্য বলে দিই, প্যারামেডিক্যালটা গ্র্যাজুয়েশন করা নয়। নো, প্যারামেডিক্যাল ইজ এ ডিপ্লোমা। আচ্ছা, আচ্ছা, কিন্তু শুধু প্যারামেডিক্যাল ডিপ্লোমা থাকা বলাটা ভুল, প্যারামেডিক্যালের ব্যাচেলর কোর্সও হয়। কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলে অতটা পপুলার পায়নি, যেটা অন্যান্য স্টেট পপুলার করে নিয়েছে। যেমন আমি বলছি, ওয়েস্ট বেঙ্গলে ক্যাথ ল্যাবের উপরে প্যারামেডিক্যালের ডিপ্লোমা হয়, কিন্তু আচ্ছা, এখানে কোনো ব্যাচেলর হয় না। কিন্তু আচ্ছা। কেরালা, দিল্লি, মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় ব্যাচেলর হয়। কেউ যদি ওয়েস্ট বেঙ্গলের কেউ যদি বাইরে পড়তে চায়, পড়তে পারে, যেহেতু এখানে ব্যাচেলর হয় না, পড়তে সেটা পারে। সেটা করতে পারে, হ্যাঁ, রাইট? হ্যাঁ, এনি এবং এতে করে এবং ওয়েস্ট বেঙ্গলে এসে জব ওয়েস্ট করতে বেঙ্গলে পারে। জব করতে সেক্ষেত্রে কোনো মানে আলাদা করে কোনো সেগ্রিগেশন হয় না যে ব্যাচেলর করা আছে বা ডিপ্লোমা করা আছে দুজনকে যে আলাদা সেপারেট করা হবে। এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু দুজনের সেম। আচ্ছা, আচ্ছা। কিন্তু সেন্ট্রাল জবের ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা ব্যাচেলর করছে তারা একটু বেশি প্রায়োরিটি পাবে। কারণ ওরা গ্র্যাজুয়েশন কারণ করবে। ওরা গ্র্যাজুয়েশন করেছে না, ওদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অলরেডি মেনশন থাকে। সো দ্যাট আর প্রাইভেট সেক্টরে কিরকম জবের হ্যাঁ, প্রাইভেট সেক্টরে তো জব খুবই বেশি। মানে ধরতে গেলে গভর্নমেন্ট সেক্টরে আমরা খুব কম সংখ্যক লোক আছে। আমি যখন প্যারামেডিক্যাল করেছিলাম ক্যাথ ল্যাবে টোটাল ১৭ জন করেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে। আচ্ছা। ঠিক আছে? সো এখন অনেকটা সংখ্যাই বেড়ে গেছে, অনেকেই আছে। সো গভর্নমেন্টে ভ্যাকান্সির উপরে নির্ভর করে যে কতজন লোক স্টাফ কাজ করছে। প্রাইভেটে খুবই লোক দরকার পড়ে অ্যান্ড এখন প্রচুর হসপিটাল খুলছে, নার্সিং হোম খুলছে। প্রাইভেটে কি পড়াশোনার ব্যবস্থা হ্যাঁ, রয়েছে? হ্যাঁ, ডেফিনিটলি প্রাইভেটে পড়াশোনা বরঞ্চ গভর্নমেন্টের থেকে এখন বেশি প্রাইভেটে পড়াশোনা চলছে। প্রাইভেটে খরচাটা বেশি হবে নিশ্চয়ই। না, খুব একটা বেশি নয়। এটা ডিপেন্ড করছে ইনস্টিটিউশনের উপরে। কোন ইনস্টিটিউশন অ্যান্ড তার কোর্স ফি কেমন রাখছে। তবে আমার মনে হয় যে সাধ্যের মধ্যে, খুবই সাধ্যের মধ্যে, সেটা প্রাইসটা ডিসক্লোজ করছি না, বাট সাধ্যের মধ্যে কিন্তু এই ব্যাপারটা করানো চায়। সো প্যারামেডিক্যাল ইজ এ গুড থিং। প্যারামেডিক্যালের গ্রোথ কিরকম রয়েছে? মানে একবার ধরো জবে ঢুকে গেল, সরকারি গ্রোথ এবং অপরচুনিটি কিরম রয়েছে, বা প্রাইভেটে কিরম অপরচুনিটি রয়েছে? এটা একটা ডিবেটেবল কোয়েশ্চেন। আচ্ছা, ঠিক আছে? ডিবেট করার জন্যই তো পডকাস্ট। ডিবেটেবল কোয়েশ্চেন ইন দ্য It's a debate. সেন্স ইন দ্য সেন্স আমি বলছি, হুম, হুম। প্যারামেডিক্যাল কোর্সটাকে তৈরি করা হয়েছিল অ্যাজ এ হেল্পিং হ্যান্ড হিসাবে। হ্যাঁ? যে সব কাজ তো ডক্টর, নার্সিং দের দ্বারা সম্ভব নয়। অ্যান্ড হুম, হুম। কিছু কাজ থাকে যেগুলোর জন্য এক্সট্রা স্পেশালিস্ট দরকার। তো আমি যদি বলি যে প্যারামেডিক্যাল কিন্তু একেকজন পারসন অ্যাজ এ স্পেশালিস্ট অ্যান্ড এদেরকে টেকনোলজিস্ট বলা হয়। সো আই এম এ টেকনোলজিস্ট অ্যান্ড আই এম স্পেশালিস্ট অন ক্যাথ ল্যাব, মিনস অন হার্ট রিলেটেড এভরিথিং। হুম, হুম, হুম। সো আফটার গভর্নমেন্ট জয়েন করার পরে গতানুগতিক ওয়েতে কিন্তু আর শেখার বা একাডেমিক বা জিনিসপত্র মানে পড়াশোনা করাটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে যায়। তো হেল্পিং হ্যান্ডকে কিন্তু আর বাড়ানোর জন্য সরকার আর কিছু ভাবেনি। এটা আমি মানে সরকারি ওপেনলি কোনো বলছি। ট্রেনিং বা এসব কিছুই নেই। নেই। সেটা একবার যদি কেউ গভর্নমেন্ট জয়েন করে নেয় বা একবার যদি কারো ডিপ্লোমা হয়ে যায়, ল্যাটারাল এন্ট্রি দিয়ে হয়তো ব্যাচেলর করতে পারল, কিন্তু তার উপরে আর কোনো কোর্স নেই। যেটা নার্সিং এর ক্ষেত্রে আছে বা ডক্টরের ক্ষেত্রে আছে যে তারা এমএসসি করতে পারছে, তারা এএনএস এর জন্য এপ্লাই করতে পারছে বা তারা ইনচার্জের জন্য এপ্লাই করতে পারছে। সেই সব কিন্তু আমাদের প্যারামেডিক্যালে নেই। মানে এখনো পর্যন্ত সেই সিস্টেম বিল্ড আপ হয়নি। এটা টাইম লাগবে। কারণ প্যারামেডিক্যাল হার্ডলি ১৫ থেকে ২০ বছর আগেই কোর্স শুরু হয়েছে। যেমন আমি ক্যাথ ল্যাব শুরু হয়েছে ২০০৭ সালে। তার আগে কেউ ক্যাথ ল্যাব সম্পর্কে জানতই না। আচ্ছা। যেমন নার্সিং অনেক বছর আগে থেকে তৈরি। যেমন প্রায় ডেকেডস ওভার ডেকেডস চলছে। সো এটা একটা গ্রোথ তো আছে, কিন্তু একাডেমিক ভাবে এগোনোটা খুব মুশকিল। আর সেভাবে কোনো পাথওয়ে তৈরি হয়নি। তো প্যারামেডিক্যালে পড়ে সবচেয়ে হাই পোস্টে কি জব হতে পারে? অ্যাজ এ টেকনোলজিস্ট ইনচার্জ, ইনচার্জ হতে পারে। ইনচার্জ হতে পারে বা ম্যানেজার হতে পারে। প্রাইভেটে তো অনেক ধরনের পোস্ট থাকে। তো হুম। আইদার ইনচার্জ, না হলে কোঅর্ডিনেটর, না হলে ম্যানেজার, এই পোস্টগুলো পেতে পারে।
আমার মনে হয় এর থেকে বেশি কিছু আর পোস্ট অ্যাভিল করতে পারো। কারণ অ্যাজ এ একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাজ এ জব প্রোফাইল দেখে কিন্তু এইটাই ম্যাক্সিমাম পর্যন্ত রিচ করানো যেতে পারে। কতটা কঠিন পার্সু করা প্যারামেডিক্যাল? ইটস ভেরি ইজি। হোয়াট আই সে, যে জিনিসটা বেশি ইজি no, সেখানে no, 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 no. See, Sayantan, there is a হুম, mistake. It's হুম, very easy. It's not mean it's very easy. ওকে, It's very easy বাট means ইটস নিড সাম হার্ড ওয়ার্ক। some hard work and discipline. See, what ওকে, I am গট saying that কি ডেইলি আমাদের সেম জিনিসটাই করতে হয় and ডেইলি সেম জিনিসটাই আমরা শিখি। এভরি স্ট্রিম, ইট নট অনলি একাডেমিক, এটা টোটালি একাডেমিক থেকে টোটালি একটা ডিফারেন্ট কোর্স। ওকে, এটা প্রফেশনাল কোর্স। সো প্রফেশনাল কোর্সের মতো এটাকে ট্রিট করা উচিত। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে ক্লাস 12 এর পরে আমাদের ওই ধারণাটা তৈরি হয় না যে একাডেমিক আর প্রফেশনাল কোর্সের মধ্যে ডিফারেন্সটা কি। সো একবার যদি সেটাকে কেউ আয়ত্তে আনতে পারে তাহলে ইটস এ ইজি পাথওয়ে। কিন্তু এইটা আনার সময় অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়। কারেক্ট। তো এই যে ট্রানজিশনটা স্টুডেন্ট টু বিকাম প্রফেশনাল, এটার জন্য একটা সময় লাগে। অবশ্যই সময় লাগে। সেটার জন্য ৩-৪ মাস মেন্টালি প্রিপারেশন লাগে। ইটস নট কারেক্ট, অনলি কারেক্ট। কি ২ দিনে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে আমি কাল থেকে প্রফেশনাল হয়ে গেলাম। ইটস নট লাইক দ্যাট। মেবি আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যদি কেউ আর্মির জন্য ট্রেনিং নেয় বা আর্মি ক্যাম্পে কেউ ভর্তি হয়, তো ১ম দিন থেকেই তার হার্ড ওয়ার্ক স্টার্ট। ইটস নট লাইক কি ১ম দিন থেকেই না ঠিক আছে ৯ টার সময় হুইসেল টাইম আছে, ১১ টার সময় আমি পৌঁছাচ্ছি। ইটস নট লাইক দ্যাট। সেম উপায়ে স্টুডেন্ট লাইফটা ইজ ভেরি হার্ড ফর এই কোর্সটা চলাকালীন, স্টুডেন্ট লাইফটা। কিন্তু জব লাইফটা ইজ মাচ মোর রিল্যাক্সেশন, মাচ মোর রিল্যাক্সেশন যদি একবার স্টুডেন্ট লাইফটাকে ক্রস করে এগোতে পারে। সো দ্যাট ইজ দ্য ইজি পাথওয়ে। ২ বছরের টাফ জার্নি অ্যান্ড হাউ ইউর হাউ হার্ড রিল্যাক্স। ওয়াজ ইট ফর ইউ? তোমার জন্য এটা কতটা কঠিন ছিল? আমার জন্য অনেকটাই হার্ড ছিল। কারণ প্রথমত হচ্ছে যে সব কোর্স মেইনলি আমি যখন করেছিলাম তখন মেইনলি কলকাতা বেস ছিল। এখন তো পেরিফেরিতে এটা স্টার্ট হয়ে গেছে বিভিন্ন কিছু। সো তখন গ্রামের ছেলে কলকাতায় এসে থাকা, পড়াশোনা করা এটা সত্যি ডিফিকাল্ট। অ্যান্ড এখনো আমি ফেস করি। আমারও প্রচুর স্টুডেন্ট আছে। তারাও এখন সেম জিনিস ফেস করছে। এসে থাকবো কোথায়? খাবো কি? এতদিন এই বাড়িতে ব্যাপারগুলো খেয়েছিলাম। কিভাবে ফিগার আউট করলি? কারণ ওই সময়টা আমি ছিলাম না। মানে আমি ছিলাম হ্যাঁ, না বলতে গেলে আমি একদমই টাচে ছিলাম না। এই সময়টা না কেউ ঠিক এসে হাত ধরে দেয়। কেউ না কেউ কোথাও না কোথাও থেকে ঠিক জানা যায় যে কোনো একটা মেস বা হোস্টেল বা কোনো একটা রুমে থাকা যায়। এটা সেই টাইমে এসে যায়। হ্যাঁ, ১ম কয়েকদিন তো এমন অনেক সময় গেছে যে আমি সকাল ৬ টার সময় বাড়ি থেকে বেরিয়ে রাত ১০ টার সময় বাড়ি গেছি। আবার পরের দিন সকাল ৬ টার সময় আবার বাড়ি থেকে বেরোতে হয়েছে। বাড়ির খাবার ছাড়া আমরা কখনো বাইরের খাবার খেতামই না। ৬ টার সময় কিভাবে রান্না হবে? মা উঠে রান্না করে দিত। ব্যাস দুপুরের খাবার তারপরে বাইরের আচ্ছা, খাবার। ১ম কিছুদিন বাড়ি থেকেই ১ম করা। কিছুদিন বাড়ি থেকে। তারপরে যখন পরিচিতি আস্তে বিল্ড আপ হলো সিনিয়রদের সাথে বা আলাদা মানুষের সাথে, তখন ধীরে জানা গেল যে হ্যাঁ, বাইরেও থাকা যায়। বাইরে থেকে পড়াশোনা করা যায়। এখন সবাই তাই করছে। আমার কাছে এখন ৩ জন স্টুডেন্ট আছে। তারা ৩ জন মালদার। আচ্ছা। সো তারা তো নিজের বাড়ি ছেড়ে চলে এসছে 12 এর পরে। তাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়েছে যে ১ম দিন থাকবো কোথায়? খাবো কি? তো বাড়ি থেকে কি করে যাতায়াত করব? তো এই সিচুয়েশনটা কিন্তু সবাইকেই ট্যাকেল করতে হবে। এই মেন্টাল প্রিপারেশন নিয়ে আসাটা খুব দরকার। আচ্ছা, এটা মেডিকেল কলেজেই হয়, তাই তো হ্যাঁ, কোর্সটা? এটা এভরি মেডিকেল এবার কলেজ। এটা মানে কাউন্সেলিং কিভাবে হয়? কে কোন মেডিকেল কলেজে পড়বে? এটা কাউন্সিলের নিজের উপরে অ্যান্ড সিট ভ্যাকান্সির উপরে। আচ্ছা। ইন কেস যে র‍্যাংকের উপরে নির্ভর করে। হুম, হুম। আমার র‍্যাংক ১৭ ছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সো আমার কাছে এটা ইজি অপশন ছিল। চুজ ওকে, করার জন্য এভরি স্ট্রিম খোলা ছিল। ওকে, সো ওকে, ঠিক আছে। বাট এখন সিচুয়েশনটা এরকম নেই। ঠিক আছে? তখন মেবি পপুলারিটির জন্য ছিল না। আ বাট এখন এটা ডিপেন্ড করে হচ্ছে র‍্যাংক কিভাবে আসছে অ্যান্ড কিভাবে ভ্যাকান্সি আছে। এখন এটা অনলাইন প্রসেসেও হয়, অফলাইনেও হয়। নো ম্যাটার। পরে এটা চেঞ্জও করা যায় যে আমি কোনো কোর্সে জয়েন করলাম যদি আমার মনে হয় না যে এটা আমার জন্য সুইটেবল, আই ক্যান সুইচ। এই ফেসিলিটিটা কিন্তু আছে। তুমি যখন ঢুকেছিলে তখন লাইক হাউ কোঅপারেটিভ ওয়াজ সিনিয়রস আর? সিনিয়রস আর ভেরি কোঅপারেটিভ। ১ম দিন তো আমার খুব মুশকিল হয়েছিল এসি। কারণ আমরা কখনো বাড়িতে এসিতেই থাকতাম না। অ্যান্ড আমি যেই জায়গায় গেছি সকাল থেকে রাত পর্যন্ত এসি। সো হসপিটালে একটা স্মেল। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট যে অ্যাডজাস্ট করে নেওয়া। অ্যান্ড সেটা যত তাড়াতাড়ি যে অ্যাডজাস্ট করতে পারবে তত তাড়াতাড়ি সে সেখানে অ্যাডপ্ট করতে পারবে। সিনিয়র আর ভেরি ফর্মাল।
ভেরি ফর্মাল। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। যেরকম একটা প্রবলেম হয় সেটা আমি রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাই। এটা সবারই কিছু না কিছু সবারই থাকে। কারণ এরকম রক্ত কোনো অভিজ্ঞতা হয়েছে যে তোর সাথে কেউ আমার বন্ধু-বান্ধব সাথে রয়েছে? হয়নি, তবে আমার ১-২ জন বন্ধুর সাথে এরকমটা কারেক্ট, ওটাই বলছি। হয়েছে মানে যে দেখেছো যে ১ম দিন ক্লাস হচ্ছে, রক্ত হ্যাঁ, দেখে ১ম দিন অজ্ঞান, আমরা তো প্রচুর ইনজেকশন আমরা দেখে অজ্ঞান। শুধু ইনজেকশন আমরা প্রচুর ডেড বডিও দেখেছি, অ্যান্ড ডেড বডির উপর রিসার্চও হয়েছে। সো হুম, হুম। দ্যাট টাইম অনেকেই ফেন্ড আউট হয়ে গেছে, অনেকে ভমিট করেছে, আমিও ভমিট করেছি। সো এটা পার মানে পার্সেল লাইক মানে পার্ট অফ গেম। ১ম দিনের ওই অভিজ্ঞতাটা বল, যেদিন হচ্ছে ডেড বডি সামনে ১ম দিন রয়েছে, তো আমি ডেড বডি দেখালো, এটা ডেড বডি, আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যে যে আচ্ছা ডেড ডেড বডি বডি। দেখছি, অ্যান্ড পরপর ডেড বডি শুয়ে আছে। আচ্ছা। ঠিক আছে? সো নট অনলি ডেড বডি, এগুলো রিসার্চ এর জন্য, নট মানে মর্গে নয়। এগুলো আচ্ছা। রিসার্চ পারপাস, রিসার্চ, একাডেমিক পারপাস এর জন্য একাডেমিক আছে। বডি। সো সেইগুলো নিয়ে যখন পড়াশোনা হলো, রিসার্চ হলো, তখন আমাদেরকে বোঝালো, আমরা দেখলাম, আমরা মানে মানে বডি দেখে এক্সাইটমেন্ট হচ্ছিল উই আর ট্রুলি এক্সাইটেড, ভেরি যে এক্সাইটেড। कुछ नया सीखने मिलेगा आज, प्रैक्टिकल करने मिलेगा आज। প্র্যাকটিক্যাল करना मिलेगा। गॉट इट, गॉट इट। এতদিন মুভিতে দেখতাম যে অ্যাটপসি হচ্ছে। যদিও হুম, অ্যাটপসি নয়, আমাদের একাডেমিক এর কথা বলছি। হুম, হুম। তো এখন রিয়েল সামনে একটা সো ইটস এ তো ওটা কি কেটে দেখায়? বিভিন্ন যেমন বলছি বিভিন্ন সেগমেন্ট আছে। প্যারামেডিক্যাল নট অনলি সবাইকে সেম একাডেমিক পড়াশোনা হয় তা নয়। রাইট? সো আমি শুধু হার্ট রিলেটেড এর তো পড়াশোনা হাড়টা করেছি। কেটে দেখানো হয়েছিল? আমাকে পুরো হার্ট আমি হাতে নিয়েও দেখেছি, হাতে ধরেও দেখেছি। সবকিছু এভরিথিং, এভরি মাইক্রোস্কোপিক ভাবে আমি হার্টকে দেখেছি। সো শুধু নট অনলি হার্ট, মানে ব্রেইন, কিডনি, এভরিথিং, বডি পার্টস, এভরিওয়ান। তো শুধু হার্ট নিয়ে তো আমার কাজ নয়, সবকিছু নিয়ে কাজ। মেইনলি হার্ট নিয়ে কাজ। সো তো এভরিথিং ১ম দেখেছি। দিন যখন ওই কেটে দেখাচ্ছিল তখন বমিট করেছিলিস কি? না, আমি ভমিট করেছিলাম যখন লাংস দেখিয়েছিল। লাংস কিরকম হয়? লাংস যা একটা তারের জালি, যেমন আমরা অনেকদিন ধরে যদি বাসন মাজি একটা কারেক্ট, আমার স্পার্কেলে তারের বাথরুমে জালি রয়েছে হয়ে যায়। অ্যাকচুয়ালি। সো অনেকটা এইরকম, অ্যান্ড সেটা সে দেখতে খুবই প্রচন্ড ভয়ানক। সিগারেট খেত নাকি ওই বয়স? হ্যাঁ, ওটা তো চলতই। আমরা ডিসকাস করতাম কে বেশি সিগারেট খেয়েছে, কে ২৪ বছর ধরে খেয়েছে, কে ৩০ বছর ধরে খেয়েছে। ঠিক আছে? সো আমরা এরকম ভাবে ক্যালকুলেট করতাম। এ মনে হয় ১০ বছর খেয়েছে, এ ২০ বছর, এ ৩০ বছর। সো এইভাবে আমরা ক্যালকুলেট বাট এটা একটা জোকস ছিল আমাদের। আমরা ব্রেন নিয়ে খেলা করতাম। মানে এইরকম ব্যাপার। ঠিক আছে? সো এগুলো হয়। এটা এখনো তো ব্রেন করে নিয়েই খেলা চলছে। সেটা তো ইটস আ হিউমার। ইটস আ হিউমার। সুন্দর। তো আ কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর চাকরি পেতে কতটা কঠিন হয়েছিল? না যে মেডিকেল কলেজ হলো সেখানেই নো, চাকরি পেতে আমাকে প্রায় ৩-৪ টে জায়গায় ইন্টারভিউ দিতে হয়েছে। অ্যান্ড এটা ২০১২ সালের কথা, ১৪ সালের কথা বলছি। বা আচ্ছা। ১৫ মানে ১৪ এন্ড বা ১৫ সালের কথা বলছি। আচ্ছা, এটা কি সম্ভব হয় যে মেডিকেল কলেজে পড়ানো হয়েছে সে মেডিকেল কলেজেই হ্যাঁ, এটা আপনাকে হায়ার সম্ভব করে হয় নিল? যদি সেটা প্রাইভেট ইনস্টিটিউশন হয়। গভর্নমেন্টে আচ্ছা, এটা পসিবল নয়। আচ্ছা, গভর্নমেন্টের আবার ইন্টারভিউ গভর্নমেন্টে দিয়ে আবার ইন্টারভিউ পরীক্ষা হয়ে দিয়ে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ আচ্ছা, যেভাবে আমি পেয়েছি বা যারা পায় গভর্নমেন্টে সেভাবেই পায়। প্রাইভেটে অনেক ইনস্টিটিউশন এই ফ্যাসিলিটিটা আছে যে তারা বিভিন্ন আ তাদের যে হসপিটাল গুলো আছে সেখানে ট্রান্সফার করে দেয় বা সেখানে জব রিক্রুট করায়। বা কোনো ইনস্টিটিউশন থেকে অন্য কোনো ইনস্টিটিউশনে গিয়ে জয়েন করতে পারে। তো এটা ভ্যাকান্সি অলওয়েজ বি দেয়ার। চুজ করতে হবে, অ্যান্ড ইন্টারভিউ ক্র্যাক করলে তো জব ইজ কটা ইয়ার্স। জায়গায় ইন্টারভিউ দিয়েছিলিস? ৫ টা জায়গায়? ৪ টে। কলকাতার মধ্যে? ২ টো কলকাতার মধ্যে, ২ টো কলকাতার বাইরে। কলকাতার বাইরে কোথায়? একটা ধানবাদে দিয়ে এসেছিলাম, আচ্ছা। আর একটা রায়পুর। মানে যখন কলকাতায় ইন্টারভিউ দেওয়ার পর দেখছিস যে কোনো রেজাল্ট আসছে না, তখনই কি গিয়েছিলিস? না ১ম থেকেই? এটা সবার না একটা খুব ধারণা থাকে যে আমাকে বেরিয়েই জব করতে হবে। এখন হয়তো আমরা সিনিয়র হয়ে গেছি, আমরা বুঝি যে এটা একটা ধারণাটা ভুল। কিন্তু তখন আমাদের মনে হতো একদিন পেরিয়ে গেল মানে আমি বেকার। সো তখন যত ইজিলি জব পাওয়া যায়, যেখান থেকে পাওয়া যায় হাতড়ে বলে বাংলা ভাষায়। তো সেইভাবেই চেষ্টা করেছিলাম। আল্টিমেটলি আমি কলকাতায়ই ছিলাম। না, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রয়েছে কি ফার্স্ট কোম্পানি চুজ করা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। দ্যাট উইল শেপ ইউর ক্যারিয়ার। হ্যাঁ, এখানেও ডেফিনিটলি আমি এখানেও সেম ব্যাপার যে কোন ইনস্টিটিউশন চুজ করছি, সেখানে কেস ক্যাপাবিলিটি কেমন, ম্যানেজমেন্ট কেমন, অ্যান্ড কি টাইপ অফ কেস আমরা হ্যান্ডেল করব, সেইটা খুব ইম্পোর্টেন্ট। কিন্তু কোর্স শেষ করার পরে যখনই ১ সপ্তাহ পেরিয়ে যায় বা আমার কোনো ধরো ব্যাচমেট
হুম, হুম, হুম। জব পেয়ে যায়, তখন একটা ফোমোতে আমরা ফিল করি। কারেক্ট, সো কারেক্ট। এটা তো সব জায়গায় এই হয়। এটা তো ফোমোটাতেই হুম, হুম। মানে অনেক ভুল করে ফেলে, যে অনেক হ্যাঁ, ভুলভাল ও পেয়ে গেল, ও ইনস্টিটিউশনে, পেয়ে গেল, আমাকে আমাকে হ্যাঁ, ও পেতে হবে। পেয়ে গেল, ওর থেকে তো আমার র‍্যাংক ভালো ছিল, আমি কেন পেলাম না? এটা তোর ঠিক সাথে আছে? হয়েছে, আমি বুঝতে পেরেছি। এটা আমার সাথে তো হয়েইছে। বাট সেটা তখন মনে হয়েছে। এখন এগুলো শুনলে খুব হাসিও পায়। এখন মনে, মনে কারেক্ট, হাসি কারেক্ট। পায় যে এখন তো যখন retrospect করি অনেক জিনিসই হাসি পায় এবং আমার মনে হয় যে যেটা করেছি সেটা ঠিকই করেছি। That's why how we are here. সি আল্টিমেটলি একটা মিথ আছে। মিথ বা একটা স্টোরি আছে। হুম, হ্যাঁ? এটা কি? সেটা হচ্ছে যে এখন থেকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ৫ বছর পরে তুমি কোথায় দেখতে চাও? অ্যান্ড ৫ বছর পরে গিয়ে দেখবে সেম জায়গায় দাঁড়িয়ে আছি। হুম। সো এখন এটা ৫ বছর আগে আমি যদি ভাবতাম যে আমি ৫ বছর পরে কোথায় দেখতে চাই, তো আমি প্রেজেন্ট এ সেই জায়গায় দাঁড়িয়ে আছি। খুব একটা চেঞ্জ হয় না। ৫ বছর পরে কেউ ভাবতেই পারে না। সুতরাং এটা একটা মিথ। তো কথাটা বলার বক্তব্যটা এটাই যে তখন কি ঠিক করেছিলাম বা ভুল করেছিলাম তার জন্য যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা লাইফের একটা পার্ট। এগিয়ে যাবে। ভুল ঠিক তখন ডিসিশন হয় না। ভুল ঠিক তৈরি হয় আফটার জয়েন করার পরে ২-৩ বছর এক্সপেরিয়েন্স হওয়ার পরে মনে হয় যে হ্যাঁ, এটা এবার আমার একটা রাইট পাথওয়েতে যেতে হবে। তো ১ম থেকে কি সরকারি না, মেডিকেল? না, 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 না। আমি অনেক জায়গায় চেঞ্জ করেছি। একটা ইনস্টিটিউশনে ছিলাম না আমি। আমি ৩ বছর কলকাতায় কাটিয়েছি। ১ বছর মধ্যে ৬ মাস কাটিয়েছি আমি চন্ডীগড়ে। ৬ মাস কাটিয়েছি উড়িষ্যাতে অ্যান্ড তারপরে ওয়েস্ট বেঙ্গলে। সো উড়িষ্যার সময় আমার একবার কথা হয়েছিল। চন্ডীগড়টা আমি জানি না। চন্ডীগড়ে আমি কাটিয়েছি। উড়িষ্যার সময় আমার কথা হয়েছিল। তারপরে আবার ব্যাক টু কলকাতা। তারপর ব্যাক টু কলকাতা। আ কোথায় এই ৩ টে জায়গার এক্সাম্পল দিলি। তো কোন জায়গায় মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বেটার? আমি তো সবথেকে বলব কলকাতাই বেস্ট। মানে আমি যে জায়গায় কাজ করেছি। এটা ডিপেন্ড করছে ইনস্টিটিউশন এর নিশ্চয়ই ওই উপরে। ইনস্টিটিউট গুলো বাইরেগুলো প্রাইভেট ছিল রে? হ্যাঁ, একটা ছিল পিপিবি মডেলে সিভিক হুম, হসপিটাল আর হুম। একটা প্রাইভেট ছিল। আর এটা তো কলকাতায়ও তো প্রাইভেটই ছিল। ইন্টারভিউতে কি প্রশ্ন করা হয়? ইন্টারভিউতে দেখায় দুটো জিনিস। সবথেকে হচ্ছে কনফিডেন্স লেভেল কেমন আছে। ইয়েস, ১ নম্বর যে আম অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আছে যেখানে জীবন মরণের কথা আসে। তো সেই ব্যাপারগুলোকে কিভাবে ট্যাকেল করা হয় ইন এ এমার্জেন্সি সিচুয়েশন। এটা ১ নম্বর দেখা হয়। আর ২ নম্বর দেখা হয় যে ইওর নলেজ আছে যদি সেই সাবজেক্টের উপরে কতটা ডেপথ। বাকিটা মার্কস অতটা ম্যাটার করে না। আমার মতে তো মার্কসটা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, একটা ম্যাটার করে বাট একটা টাইমের পরে মার্কসটা কোনো ম্যাটার করে না। একটা টাইমে ম্যাটার করে তোমার এক্সপেরিয়েন্স কত তুমি আছে and কাজ তোমার নলেজ কতটা কত ভালো আছে। পারো। ইয়েস, কাজ তুমি কতটা ভালো। কাজটা করে ওরা একটা বেরিয়ে যাও। সিনারিও তোমাকে দিয়ে দেবে। অ্যান্ড সেই আচ্ছা, সিনারিও হাউ ইউ ট্যাকেল এটা খুব ইম্পোর্টেন্ট। একটা এক্সাম্পল দাও। একটা এক্সাম্পল যেমন আমাকে একটা জায়গায় দিয়েছিল। হয়তো মানে একটা মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে। ওকে। অ্যান্ড সেটা রাস্তার মধ্যে হয়েছে। হাউ ইউ ম্যানেজড? রাস্তার মধ্যে হয়েছে এবং তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। না তারপরে? তখনও কিছু পৌঁছায়নি অ্যান্ড তুমি জানো যে এই মানুষটার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। মানে জানো বলতে তুমি কোথায় সাইন অ্যান্ড সিম্পটমস। তুমি কোথায় উপস্থিত? পাশেই, ধরো বাসের আচ্ছা, মধ্যে আছি। ওকে। আমি ডিটেইলস এ যাচ্ছি না। হুম, ডিটেইলস হুম, এ যাওয়া উচিতও নয়। হুম, ঠিক হুম। আছে? সো আ somehow you guess that যে পেশেন্ট এর বা মানে পেশেন্ট নয় ভুল, দ্যা পারসন এর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। অ্যান্ড This is the ethical question than the professional question, ইটস এ right? প্রফেশনাল কোয়েশ্চেন। কেন বলছি? হুম, তার হুম। কারণটা হচ্ছে যে আমি বাইরে কিভাবে ম্যানেজ করছি। কারণ আমি জানি যে আমার কাছে এই ইন্সট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে আমি ইন ওটি অপারেট করতে পারবো। দেখো এটা হচ্ছে মাইন্ড অ্যান্ড সাইকোলজি গেম। তোমাকে এমনভাবে কোয়েশ্চেনটা করবে যাতে একটু ভাবতে হয় যে হ্যাঁ, মানে আচ্ছা আমি এটা তো পড়েছিলাম বা এটা তো আমার এক্সপেরিয়েন্স এ আছে। ওরা So, ওটাই দেখে। what is the best answer in this case? কল 911 এটা প্রসেস আছে। আমি এটা যাচ্ছি না। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। সো প্রসেস অনেকটাই আছে অ্যান্ড আমার মনে হয় যে সেটা সবার জানা উচিত। এর একটা মানে নট অনলি প্রফেশনাল ভাবে। সেজন্য এখন ট্রেনে বাসে সব জায়গায় লেখা থাকে যে একটা মানুষের অ্যারেস্ট হয়ে গেলে বা একটা মানুষের কিভাবে সিপিআর দেয়া যায়, কিভাবে বিএলএস বা বেসিক লাইফ সাপোর্ট দেয়া যায়। এখন যেকোনো বাসে বা ট্রেনে লেখা থাকে। যেকোনো বাসে বা ট্রেনে। লক্ষ্য করলে দেখা যাবে। সো এটা তো বেসিক, ভেরি বেসিক। আর আমরা যেটা করি সেটা পুরো অ্যাডভান্স লেভেল। তো এই জিনিসগুলো দেখে যে হ্যাঁ, হাউ ক্যান ইউ ট্যাকেল? সো সেইটা দেখে অনেক সময় রিজেকশন ও আসে, আবার অনেক সময় অ্যাকসেপ্টেন্স ও আসে। Rejections makes people better. রিজেকশনস নেসেসিটি, নেসেসিটি। Necessity, of course. আদারওয়াইজ পসিবল নয়। যে কখনো রিজেকশন পায়নি, সে এগোতে পারবে না।
এই মুহূর্তে দাঁড়িয়ে প্রফেশনাল লাইফে কি হার্ডেলস আসে, কি চ্যালেঞ্জেস আসে? প্রফেশনাল লাইফের হার্ডেলস তো অনেক কিছুই আছে। অ্যাজ এ প্রফেশনাল লাইফ যে তো শিফট ঠিক করা। সেটা তো আছে। মেডিকেলের টোটালি শিফটের উপরে চলে। মেডিকেলের 9 to 5 জব তো হয় না। কারেক্ট, কারেক্ট। ঠিক আছে? সো 24/7 সার্ভিস। 24/7 সার্ভিস। সো সেই সার্ভিসের অনেক কিছু রুলস, ক্রাইটেরিয়া ম্যানেজ করো। কিভাবে শিফটিং হবে, কিভাবে রোস্টার হবে, কিভাবে ম্যানেজ করা হবে। সো এভরিথিং ইজ দেয়ার। সো হোয়াট ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট? চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আমার ক্ষেত্রে যদি কেউ ছুটি নিয়ে নেয় সেটাকে ম্যানেজ করা হবে কি করে? ওকে, আর ইউ দ্য ইনচার্জ নাও? না। আই এম নট ইনচার্জ। এখানে অফিসিয়ালি কেউ ইনচার্জ নেই। আচ্ছা। বাট ম্যানেজটা আমিই করি এরকম তো ভাবে ধরা যায়। মানে কাজের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নেই। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। ইটস নট লাইক কি চ্যালেঞ্জ নেই। কাজের ক্ষেত্রে আমরা প্রত্যেকদিন নতুন ভাবে কোন জিনিস কোন শিখছি। কেসটা দেখলে সবচেয়ে ভয় লাগে, ও বাবা এই কেসটা করতে হবে? না, আমার আপাতত এরকম কিছু লাগে না। আচ্ছা, তার মানে সেই ক্ষেত্রে সেরকম ভাবে কোনো চ্যালেঞ্জ নেই। একটা টাইমের পরে যখনই এক্সপেরিয়েন্স হয়ে যায় কোনো ব্যাপারে, যেমন আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরুন তুই আজকে রুই মাছ নিয়ে এলি। হুম। ঠিক আছে? অ্যান্ড ইউ নো যে আমি রুই মাছকে যেকোনো ভাবেই বানাই না কেন রুই মাছটা ভালো হবে। ঠিক আছে? সেটা আমি বেগুন So, দিয়ে বানাই বা আচ্ছা। লাউ দিয়ে বানাই বা এমনি শুধু রুই মাছের ঝালই বানিয়ে দিই। সো ইউ নো যে ভাই আমি পুরো এভরিথিং আমি জানি কি হতে পারে বা একটা জিনিস খারাপ হয়ে গেল সেটাকে আমি কিভাবে আবার মেকআপ করতে পারি যে হয়তো তরকারিতে বেশি লবণ পড়ে গেছে। আমি সেটাকে কিভাবে মেকআপ করব? ইউ নো দ্যাট। তো আমাদের ক্ষেত্রে সেই হার্ডেলস গুলো আসে, সেই হার্ডেলস গুলো আমরা কভার করি। ডাক্তারির ক্ষেত্রেও কি এই জিনিসটা হয়? ডাক্তাররাও হ্যাবিচুয়েট হয়ে যায়, হ্যাঁ এই অপারেশনটা আমি ঠিক করবই। হ্যাঁ, বিকজ আমরা সেম জিনিস প্রত্যেক দিনই করি। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমার মনে হয় এই সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অফ দিস জব ইজ নট বিং বোরড। এখানে প্রত্যেকদিন নতুন জিনিস শেখার আছে। আচ্ছা। কারণ ইনোভেশন অ্যান্ড এখানে খুব আছে। আজকে আমি যখনই জানতামই না যে ২০১৪ সালে যখন পাস করেছি এমন ইন্সট্রুমেন্ট নিয়ে এখন কাজ করছি তখন ইভলভই হয়নি। বা আমাদের নতুন যে ট্রেনিং প্রোগ্রাম গুলো হয় তাতে যে নতুন ইন্সট্রুমেন্ট গুলো আমাদের কাছে আসে এটা আমরা ১ম দেখছি। নট কি আমরা যেটা শিখে এসেছি সেটাই আমরা সারা জীবন করে যাব। তো সেইগুলো থাকে, সেগুলো শেখার আছে অ্যান্ড ট্রেনিং দেওয়ারও ব্যাপারগুলো আছে। আচ্ছা, এখন ট্রেনিং দিতে হয়। হ্যাঁ, ট্রেনিং তো দিতেই হয়। এটা নট অনলি কি আমি যেটা একবার শিখে এলাম সেটাই আমাকে পুরো। তারপর মানে আমাদের যারা নিজেকে এখন আপগ্রেড নতুন রাখতে হয়। করে প্যারামেডিক্যাল পড়ছে তাদেরকে কি পড়াতে হয়? হ্যাঁ, সেটাও তো একটা পার্ট আছেই। কিন্তু তাছাড়াও তাদের জন্য প্রফেসররা আছে। প্যারামেডিক্যাল স্টুডেন্টদের কি র‍্যাগিং হয়? আমি তো ফেস করিনি আর আমার মনে হয় না কেউ কোথাও হয়। ঠিক আছে? র‍্যাগিংটা খুবই বাজে জিনিস। কোথাও আমার মনে হয় না রাখা উচিত। কিন্তু প্যারামেডিক্যালে হয় না। ধন্যবাদ। টপিক চেঞ্জ করে। আ একটা জিনিস আমার প্রশ্ন করতে খুব ইচ্ছা হচ্ছে যে আমরা মাঝেই মেডিকেল আ কলেজগুলোতে বা হসপিটালে আম আ পেশেন্ট পার্টির কিছু আউটরেজ দেখতে পাই। তো সেরকম কিছু অভিজ্ঞতা আছে ফেস করার? আ আমি পার্সোনালি কোনদিন ফেস করিনি। কারণ আমার যে জায়গায় জব বা আমার যে জব প্রোফাইল আমাকে কখনো পেশেন্ট পার্টির সাথে ডিরেক্ট ডিল করতে হয়নি। কিন্তু হ্যাঁ, নিউজে তো সারাক্ষণ শোনাই যায়। তো হসপিটালে স্ট্রাইক ফাইক এইসব কি না, হয়েছে? সেক্ষেত্রে আমি যেহেতু একটা ইমার্জেন্সি ফিল্ডের সাথে যুক্ত আছি, তো আমার ক্ষেত্রে সেইসব বিষয়ে কোনো সো ম্যাটার তোমার করে না। কোনো ইন্টারাপশনস আমার নেই। কোনো ইন্টারাপশন নেই, কেউ করতেও পারবে না। কিন্তু এই বিষয়ে আমি বেশি কিছু বলার ঠিক নয়। উম ওকে। তো আজকের অনেকটাই প্যারামেডিক্যাল নিয়ে বা এই হ্যাঁ, হ্যাঁ। সংক্রান্ত নিয়ে কথা হলো এবং ভালো লাগলো। অনেক কিছু জানা গেল। আ অনেক সময়ও অতিক্রান্ত। আজকের আমরা শেষ করব। শেষ করার আগে কিছু পার্সোনাল জিনিস জিজ্ঞাসা করব। জীবনে সবচেয়ে বেশি আ রিগ্রেট কি? পস্তাব কি? আমি প্রচুর বন্ধুকে হারিয়েছি। What you want to change that? Like, if you want to go past, if you can go past, what things you will change? আমি বলে আসবো কেউ যেন ভুলে না যায়। ১০ বছর পরে যে আমি আছি, এটা যেন কেউ ভুলে না যায়। ঠিক আছে? এটা একটা টাইমে বন্ধুত্বটা থেকেই যায়। না, একটা ছোট জায়গা থেকে আজকে বেশ একটা আ ঠিকঠাক জায়গায় তুই এসছিস। তো আ আগামী প্রজন্ম, ঠিক আছে? তাদের জন্য আ কি বার্তা দিবে? কিভাবে বড় হওয়া উচিত? আ কি বাবা-মায়ের কথা শোনাটা খুব ইম্পোর্টেন্ট।
আমরা একটা টাইমে নিজেদেরকে খুব বড় ভাবি যে আমরা সব জেনে গেছি। কেন? তার পেছনে একটা এক্সাম্পল আমি দিচ্ছি। হুম, হুম। আমরা মোবাইল ফোন ব্যবহার করা শুরু করেছি ২০০৭-৮ সাল থেকে। ওর আগে তো মোবাইল ফোন ব্যবহার ছিলই না। আর মোবাইল ফোন আসার পরে আমরা পুরো দুনিয়াটা আমাদের হাতে। এখানে বসে চায়নাতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে আমরা সবই জানি। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের কালচারটা মিক্সড কালচার হয়ে গেছে। আমরা এখন না ভাতের থেকে ওয়েস্টার্ন না ইস্টার্ন। না ওয়েস্টার্ন না ইস্টার্ন, ভাতের থেকে আমরা বিরিয়ানি খাই, রুটির থেকে চাউমিন খাই। এখানে একটা বড় মিসম্যাচ তৈরি হচ্ছে। ঠিক আছে? হুম, অ্যান্ড যদি এটাকে আমি ৩ ভাগে ভাগ করি, একটা হচ্ছে এরা ভাবে ভাগ করলাম। একটা হচ্ছে পেরেন্টস এরা, একটা হচ্ছে আমরা যে সেগমেন্টটা থাকি যেটা একটা 90s এরা, আর আচ্ছা। একটা হচ্ছে জেন জি এরা। সো মিলেনিয়াল জেন জি। মিলেনিয়ালস অ্যান্ড জেন জি। হ্যাঁ, যারা হচ্ছে 20s এর পরে মানে 2000 এর পরে যাদের ডেট অফ মিলেনিয়ালস বার্থ বা আছে। সো অর আলফা। নট আলফা। আলফা ইস এ টোটালি ডিফারেন্ট থিং। এটা ডিবেটেবল থিং। আলফা, হু ইজ আলফা? সো এই ৩ টে সেগমেন্ট যদি ভাগ করা যায়, সো প্রবলেমটা দাঁড়ায় যে জেনজিরা সব জানে। আমরা কিছুটা জানি, বাবা-মারা কিছুটা জানে না। ঠিক আছে? সুতরাং ক্ল্যাশটা এখানেই তৈরি হয় যে কিছু না জানা থেকে কিছু জেনে দুজনের মধ্যে ক্ল্যাশটা অনেক বেশি তৈরি হয়। তো আমি চেষ্টা করব এটা সবাই যেন মেইনটেইন করে। এট লিস্ট প্যারেন্টস এর কথাটা যেন শোনে। তারা অনেক কষ্ট করে বড় করেছে আমাদের। আমার এখানে একটা রয়েছে, হুম, আ হুম। বক্তব্য রয়েছে। অবশ্যই মানে বাবা-মার নিজস্ব কথা তো বাবা। হুম। শোনা উচিত। কিন্তু আমি কিছু, কিছু জিনিস লক্ষ্য করেছি, বাঙালি বাবা-মা ছেলে-মেয়েদেরকে এত আদো, আদো করে বড় করে, ছেলেমেয়েরা বড় হয়ে মানে নিজে নিজের পায়ে যখন দাঁড়াতে হয় তখন মানে টলমল খেয়ে যায়। সি এইটা তো ঠিকই কথা। ঠিক আছে? এর মধ্যে কোনো কোয়েশ্চেন নেই। মানে যে বাঙালি এখনো কিছু হলে আ বাঙালি মায়েরা বা বাবারা এখনো চায় যে ছেলেরা তাদের সাথে থাকুক। যেটা কিন্তু অন্যান্য কোনো মানে সম্প্রদায় ঠিক নয়। মানে অন্যান্য কোনো মানে কান্ট্রির যেকোনো পার্টে। কারণ আমরা এখন পুরো ওয়ার্ল্ড কানেক্টেড। ঠিক আছে? কারেক্ট, কারেক্ট। আমরা মানে আমি The same day iPhone launch in America, same day launch in লঞ্চ ইন India. Correct, correct. So তো everything is এখন একটা connected. জিনিস বোঝা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? যে যদি আমি একটা খুব এক্সাম্পল দিই, এটা হয়তো একটা কন্ট্রোভার্সি এক্সাম্পল হয়ে যাবে। যে আমরা এখন একটা ফোন ব্যবহার করি অ্যান্ড ফোনটার রেট যদি পারচেজ রেট আমি যদি ক্যালকুলেশন করি, সেটা তার প্যারেন্টস এর সেলারি থেকে বেশি। বাট ওই ফোনটাই লাগবে। তো এইটা ভাবছে না যে আজকের জেনারেশনের ছেলেমেয়েরা যে হাউ হার্ড দিস ইজ। নট অনলি কি ওই ফোনটা দেয়ার তাদের ক্ষমতা নেই বাবা-মায়ের। ক্ষমতা তো আছে। কিন্তু দেয়ার জন্য কতটা জিনিস সে স্যাক্রিফাইস করলো। এইটা আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা সত্যি বোঝে না। আমি একটা এক্সাম্পল দিতে চাইবো। ইয়েস। তো আমি একটা Gen Z ইন্টারভিউ নিচ্ছিলাম। ঠিক আছে? তো ওর হয়তো মানে যে প্রোফাইলের জন্য ওর ইন্টারভিউ হচ্ছে ওর ১৬,০০০, ২০,০০০ বা ২৫,০০০ এরকম রেঞ্জের সেলারি হবে। ঠিক আছে? তো একবার আমি আ ফোন করেছি। তো ফোনটা ভয়েস মেইলে চলে গেল। অ্যান্ড দ্যাটস iPhone কল্ড only আইফোন। has the তাই ভয়েস voicemail features. এরকম So প্রচুর she আছে। is having 70, 60,000, 70,000 phone, but she doesn't have 20 to সে এখানে 25,000 এখানে income. একটা ভালো গল্প আছে। সে শিয়ালের গল্প ছিল না একটা? যে একটা শিয়াল বনের রাজা হয়ে যাবে ব্লু হয়ে গিয়ে। আল্টিমেটলি সে তো শিয়াল। সো আমার বলার বক্তব্য হচ্ছে এটাই যে বাহ্যিক জিনিসটা আমরা এতটাই এখন দেখাই। এখন ব্র্যান্ডেড কাপড় ছাড়া পরবো না। ব্র্যান্ডেড জিনিস ছাড়া ব্যবহারই করব না। সো সেটা করতে গিয়ে অনেক বাবা-মাদের অনেক কষ্ট করতে হয়। লিটারালি। আমার ব্র্যান্ড নিয়ে কোনো সমস্যা নেই। If someone is making a good নো, product নো, and ব্র্যান্ড নিয়ে longevity আমি is good. বলছি না যে পরামর্শ মানে কি উপদেশ দেয়া যায় সেইজন্য আমি বললাম। আর ২য় উপদেশটা এটা দিতে পারি যে এখন প্রচুর কেরিয়ার অপশন আছে। নট অনলি মেইনস্ট্রিম দিয়েই যে আমাদের কেরিয়ার অপশন করতে হবে। YouTube ভালো অপশন। কেউ যদি YouTube করতে চায় করতেই পারে। কিন্তু কনটেন্ট থাকতে হবে। সো প্রত্যেকটা জিনিসের একটা পিলার্স থাকে এন্ড প্রত্যেকটা জিনিসের একটা করে তার মাইলস্টোন ঠিক করে রাখা উচিত। যদি সে সেটা করতে পারে এগিয়ে যাক। মেইনস্ট্রিম পড়াশোনা করে মানে শুধু যে আগের যে চিন্তা ভাবনাটা ছিল বাবা-মায়ের মানে এতক্ষণ বললাম যে ছেলেদের সমস্যাটা কি বাবা-মায়ের জন্য। এবার বাবা-মায়ের সমস্যাটা বলি। হুম, হুম, হুম। বাবা-মারা চায় যে ছেলে একটা চাকরি করুক। কেন? সে তো বিজনেস করতে পারে। সে তো যা খুশি করতে পারে। আল্টিমেটলি যদি মানি আর্ন করার যদি একটা ব্যাপার দাঁড়ায়, আগে কি হতো ছেলে ইঞ্জিনিয়ার হবে বা ডক্টর হবে। এখন যদি কাউকে বলা হয় যে তার ছেলে সে হচ্ছে একটা বাটা কোম্পানির মালিক, গর্বিত ফিল করবে। যদি তার বলা হয় যে না সে তো জুতো বানায়।
তো সেক্ষেত্রে বাবা মায়ের সমস্যা। সো এখানে বাবা মাকেও বুঝতে হবে যে না, ছেলেদের ইচ্ছা বা এখন প্রচুর স্ট্রিম চলে এসেছে, বাবা মারা এই জিনিসটা জানেই না। বা আগেকার মানুষ, আগেকার মিন্স আমি বলতে চাইছি যে 90s এর পুরনো এরা, তো তারা এখন জানেই না যে কত ধরনের স্ট্রিম চলে এসছে, যাতে সবাই সাকসেস। এন্ড আমরা সেটাকে দেখে অনেক বেশি প্রলুব্ধ হচ্ছে এন্ড সেটা আমরা বাবা মাকে বোঝাতে পারছি না। তো এই একটা কমিউনিকেশন গ্যাপ এই কিন্তু খুব তৈরি কমিউনিকেশন হচ্ছে। গ্যাপটা কি চিরন্তন? মানে আমরা মানে চিরন্তন, হ্যাঁ। চিরন্তন। কেন আমি বলছি চিরন্তন? এটা থেকে যাবে। আজকে যেমন আমি এত বড়, বড় কথা বললাম। আজকে আমার মেয়ে যখন বড় হবে এন্ড সে ২০ বছর পরে বলবে যে, "বাবা আমি এই জিনিসটা করতে চাই।" তো তখন আমার আবার Google খুলে বসতে হবে যে, "আচ্ছা, এর ফিউচার কি আছে? আচ্ছা, এর তো কোনো ফিউচারই নেই।" অথচ কিন্তু হতে মেয়ে পারে, ফিউচার দেখবে। হয়তো মেয়ে ফিউচার দেখবে। যেমন কারেক্ট। বলছি, আজকে যেকোনো একটা ব্র্যান্ড, কেউ যদি আমি লিপস্টিক বানানোর চেষ্টা করি এন্ড যদি সেটা ফেমাস হয়ে যায়, তাহলে তো ইটস আ হিউজ ব্র্যান্ড, রাইট? এরকম প্রচুর আসছে। কিন্তু আমি কি চাইবো যে আমার মেয়ে ১ম দিন থেকে একটা লিপস্টিক বানানোর জন্য চেষ্টা করুক এন্ড ৫ বছর স্ট্রাগল করুক? চাইবো না। সো আমিও ৫ বছর পরে বা ২০ বছর পরে হয়তো এই সেম ফেজে চলবো। সুতরাং এই গ্যাপটা চিরকাল থেকেই যাবে। তো একটা আমার খুব সুন্দর কথা মনে পড়লো এইখানে যে when a child started understanding his father become a parent. জি, হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ আজকে পডকাস্টে আসার জন্য। এখানে পডকাস্টটা শেষ করব। পন্ডিতের একটা দিক রয়েছে, সেই দিকটা আজ এক্সপ্লোর করা হয়নি এবং করতে চাইও নি। কারণ ওটা নিয়ে একটা গভীর ডিসকাশন হবে পরবর্তী পডকাস্টে। আজকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।